প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি আসলে অনেক ক্ষেত্রে উপেক্ষিত একটি বিষয়, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপট যদি চিন্তা করি, সেটা হচ্ছে দাঁতের যত্ন। খুব কম মানুষই আছেন আসলে দাঁতে ব্যথা অনুভূত না হলে তারা কিন্তু একটা ডেন্টাল সার্জনের শরণাপন্ন হন না। অর্থাৎ দাঁতের যে একটা রুটিন মাফিক ফলো আপের বিষয় আছে বা একটা রুটিন মাফিক একটা চেক আপের বিষয় আছে, সেই বিষয়টি কিন্তু অনেকেই উপেক্ষা করে যান। এই বিষয়টি নিয়ে আজকের পর্বে আমাদের আলোচনা হবে। আমাদের আজকের বিষয়বস্তু দাঁতের যত্নে করণীয় এবং আমাদের খাদ্যাভ্যাস। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত স্বনামধন্য একজন দন্তরোগ বিশেষজ্ঞ, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার ফারহানা চৌধুরী। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ বাংলাদেশ ডেন্টাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। ম্যাডাম, যেটা বলছিলাম যে দাঁতের যত্ন, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ আসলে এখনো দাঁতের যত্ন বিষয়টা আসলে বুঝে না, যে কিভাবে দাঁতের যত্ন করবে বা কি কি বিষয় তাদের মেনে চলা উচিত। তো প্রতিনিয়ত আপনারা নিশ্চয়ই প্রচুর দাঁতের রোগী পেয়ে থাকেন। বাংলাদেশে কমনলি কি ধরনের রোগ নিয়ে মানুষ আপনাদের কাছে আসে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, আমাদের যে রুরাল এরিয়াতে আছে ওইসব আসলে ওই দিকটাই আমরা বেশি আসলে যদি ফোকাস করি, আমাদের মাড়ির যত্নে তারা খুবই মানে সচেতনতা বোধটা এখনো আসেনি। সুস্থ মাড়ি সুস্থ দাঁত আমি মনে করি। সেই ক্ষেত্রে জিঞ্জিভাইটিস বলি, মাড়ির প্রদাহ যেটাকে বলি, পেরিডন্টাইটিস, এরপরে আপনার সাধারণত দন্তক্ষয় যেটা হয়, ডেন্টাল ক্যারিজ, সেটার সচেতনতা, সেটা প্রিভেনশনের জন্য যে সচেতনতা, যেটা দাঁতের মজ্জা বা নার্ভ পর্যন্ত পৌঁছানোর আগে যেটা প্রিভেন্টিভ একটা মেজার নেওয়া যায়, সেই সচেতনার বোধও তাদের মধ্যে এখনো ওইভাবে পৌঁছায় নাই। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত মাড়ির যত্ন, দাঁতের যত্ন দুইভাবেই সিমালটেনিয়াসলি আমরা এভাবে আসলে চিন্তা করে যদি, তাহলে মাড়ির যেমন রোগ কমন, তেমনি দাঁতের ক্ষয়ও কমন। দাঁতের ক্ষয়ও খুব কমন। পাশাপাশি চলে আসে যে খাদ্যাভ্যাসের বিষয়টা, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো আমাদের শরীরটাকে যদি আমরা একটা পূর্ণাঙ্গ একটা স্ট্রাকচার হিসেবে চিন্তা করি, যে আমাদের শরীরে বিভিন্ন সিস্টেমিক রোগ হয়, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, বিভিন্ন ধরনের রোগ হয়। পাশাপাশি আমাদের মুখটা একটা দর্পণের মতো, একটা রিফ্লেকশন, আমাদের শরীরের ভিতরে যা হচ্ছে সেটার একটা রিফ্লেকশন আমরা আমাদের ওরাল হেলথের মধ্যে দেখতে পাই। তো শরীরের কোন কোন রোগের সাথে আসলে আমাদের ওরাল হেলথের সম্পর্ক আছে? ধন্যবাদ। এই প্রশ্নটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের সাধারণত আমাদের শরীরের যে ডায়াবেটিসের কথা বলবো আমি, হার্ট ডিজিজ, এই দুটা রোগ সাধারণত মুখের সাথে খুবই লিঙ্ক রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের কথা, যে যদি আমরা সাধারণত যে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, ব্লাড সুগার লেভেলটা যদি বাড়া থাকে, সেক্ষেত্রে যে আমাদের যে ইনফ্ল্যামেটরি মেডিয়েটরসগুলো থাকে বডিতে, সাচ এস প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলার প্রদাহটা বাড়িয়ে দেয়। সেই প্রদাহটা আসলে আলটিমেটলি ডেন্টাল প্ল্যাগ অ্যাকুমুলেশনকে অ্যাক্সিলারেট করে। তো সেই ক্ষেত্রে আমাদের মাড়ির যে অসুখগুলা রয়েছে, জিঞ্জিভাইটিস, পেরিডন্টাইটিস, সেগুলার আসলে প্রদাহ অনেক বেড়ে যায়। হার্টের বেলাও সে একই, যে সুগার যদি থাকে আমাদের আনকন্ট্রোলভাবে, সেই ক্ষেত্রে আমাদের দাঁতের শরীরের যে ব্লাড ভেসেলগুলা থাকে সেগুলাও অনেকখানি আপনার ব্লকড হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের হার্টেরও যে প্রদাহ, যেটা মাড়ির প্রদাহ থেকে হার্টের থ্রু দ্য ব্লাড ভেসেল আর্টারি সেই ব্যাকটেরিয়াগুলো পৌঁছিয়ে সেখানেও আমাদেরকে অনেক বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়। অর্থাৎ দাঁতের কোনো ইনফেকশন যদি দীর্ঘদিন ধরে আনট্রিটেড থাকে, অর্থাৎ তিনি চিকিৎসা নিচ্ছেন না, অবহেলা করছেন বা উপেক্ষা করছেন, সেক্ষেত্রে সেটা হার্টের রোগ তৈরি করতে পারে। এক্স্যাক্টলি। অনেক ক্ষেত্রে মানুষ মনে করছে যে আমার দাঁতে সমস্যা হয়েছে বা দাঁতে একটা ক্যারিজ গর্ত হয়েছে, এটা আর এমন কি, এটাকে খুব একটা গুরুত্ব তারা দিচ্ছেন না। অথচ এটা থেকে হার্টের একটা বড় ধরনের অসুখ তৈরি হচ্ছে, যেটা আমরা জানি যে পরবর্তীতে মরণঘাতীও হতে পারে।
আচ্ছা, আরেকটা বিষয় যে প্রেগনেন্ট মায়েরা আছেন যারা, তাদের অনেক সময় দেখা যায় যে ওরাল হেলথটা বেশ কম্প্রোমাইজড থাকে এবং তাদের যে মাড়ির প্রদাহটা অনেক বেশি হয়, তো তাদের জন্য আপনার কি পরামর্শ? প্রেগন্যান্ট মাদারদের ক্ষেত্রে আমি বলবো যে এই প্রেগন্যান্সিতে যদি আমাদের মুখের মুখগহ্বরের যদি স্বাস্থ্যটা যদি আমরা ঠিক না রাখি, খেয়াল না করি, এতে আমাদের যেটা হতে পারে, আমাদের প্রিম্যাচুর ডেলিভারি থেকে প্রি অ্যাক্লামশিয়া, লো বার্থ ওয়েট সব কিছুই কিন্তু আমাদের খুবই মানে এটা খুব কমন একটা জিনিস। তো আমাদের যে ব্লাড ভেসেলগুলো থাকে, সেই ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড সুগারের অ্যাকুমুলেশন হয়ে সেটাকে সংকীর্ণ করে দেয়। তো সেটা থেকেই আসলে প্রদাহটা যে প্রেগনেন্সিতে যে ইনফ্লামেশনের তৈরি হয়, সেই ইনফ্লামেটরি মেডিয়েটরসগুলো বেশি বেশি রিলিজ হয়, সেটা যে আলটিমেটলি আমাদের খিঁচুনি, তারপরে আপনার বাচ্চার ওজন কম, এ ধরনের মারাত্মক জিনিসও হতে পারে এবং প্রিম্যাচুর ডেলিভারি পর্যন্ত হয়ে যেতে পারে। মানে এই ধরনের জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। Exactly. তাহলে গর্ভবতী মায়েদের জন্য আপনার পরামর্শ কি হবে? তারা আসলে কিভাবে যত্নটা নেবে? অবশ্যই গর্ভবতী মায়েরা যখনই তারা এই জিনিসটা জন্য তারা আগে তার নিকটস্থ দন্ত চিকিৎসকের, রেজিস্টার্ড দন্ত চিকিৎসকের পরামর্শ নিবে এবং সেই অনুযায়ী তারা প্রি ডেন্টাল চেক আপ এবং ডিউরিং প্রেগনেন্সি চেক আপ, ফার্স্ট ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে সবসময় একটা চেক আপের মধ্যে থাকবে। এটা আমার পরামর্শ। আচ্ছা, রেগুলার তাদেরকে একটা চেক আপে থাকা উচিত। এক্স্যাক্টলি। এখনকার সময়ে যদি বলি যে ওরাল ক্যান্সার, যেটা আমাদেরকে আসলে অনেকটাই ভাবিয়ে তোলে, কারণ আমরা দেখতে পাই যে ওরাল ক্যান্সারের প্রিভ্যালেন্স বাংলাদেশে কিন্তু দিন দিন বাড়ছে এবং এই বার্ডেনটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো ওরাল ক্যান্সার প্রতিরোধে এই যে আপনি একটা মেডিকেল কলেজকে রিপ্রেজেন্ট করছেন, সে আপনাদের কি ভূমিকা আছে? আমরা মেইনলি আমাদের প্রতিষ্ঠানটা একটা ট্রাস্টি প্রতিষ্ঠান, বাংলাদেশ মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটস। তো মেডিকেল অ্যান্ড ডেন্টাল রিসার্চ ইনস্টিটিউট হিসাবে সেখানে রিসার্চের দিকে আমরা মোটামুটি চেষ্টা করি সবসময় একটা রিসার্চের মধ্যে থেকে এই কারণগুলা ফাইন্ড আউট করা এবং এই প্রতিকার সম্পর্কে আমাদের খেয়াল করা, ডেন্টাল স্ক্রিনিং করা। আর তারপরে আমরা যেটা করি, রেগুলার ডেন্টাল হেলথ ফ্রি ক্যাম্পিংয়ের ব্যবস্থা, তারপরে আপনি লিফলেট বিতরণ এবং ফ্রি ডেন্টাল চেক আপও আমরা মাঝে মাঝে করে থাকি। অর্থাৎ ম্যাস লেভেলে আপনারা অ্যাওয়ারনেসের কাজটা করে আমরা থাকেন, চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি আর্লি ডিটেকশনের জন্য স্ক্রিনিং প্রোগ্রামগুলো স্ক্রিনিং প্রোগ্রামগুলো আমরা চেষ্টা করি এবং করিও আমরা, এবং অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে আমরা অ্যাওয়ারনেসের জন্য আমরা কয়েকটা হেলথ প্রোগ্রামও আমরা করেছি ইতিমধ্যে এবং সামনের দিকেও আরও বেশি করে করার ইচ্ছা আছে। ডিজিটাল ডেন্টিস্ট্রি সম্পর্কে মানুষকে জানানো, এখন তো আসলে মিনিমাম ইনভেসিভ ডেন্টিস্ট্রি যেটাকে বলি আমরা, যে ওইটা তো আসলে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন এটা খুবই প্রচলিত এবং ড্যামেজ কম করে কিভাবে দাঁতের চিকিৎসা করতে হয়, অ্যাওয়ারনেস সম্পর্কে সব কিছু সম্পর্কেই আমরা আসলে চেষ্টা করি যে ম্যাস লেভেলে এই জিনিসগুলো পৌঁছায় দেওয়া। ডেন্টিস্ট্রিকে চিন্তা করা হয় যে ওয়ার্ল্ড ওয়াইডই মানে সবচেয়ে এক্সপেন্সিভ ট্রিটমেন্ট প্রসিডিওর, এবং আসলে ডেন্টিস্ট্রি শুধুমাত্র সায়েন্স বললে ভুল হবে, এটা এক ধরনের আর্ট, এক ধরনের আর্টিস্ট্রি। এবং আপনারা যারা ডেন্টাল সার্জন আছেন, খুব প্রেসাইজলি আপনারা যদি কাজটা করতে পারেন, পেশেন্টের যে ট্রিটমেন্টটা সেটা দিতে পারেন, সেক্ষেত্রে পেশেন্ট একটা পেইন ফ্রি একটা লাইফ পেতে পারে। তো বর্তমানে বাংলাদেশে আপনারা কি ধরনের আধুনিক চিকিৎসা দিচ্ছেন? বর্তমানে বাংলাদেশে আমাদের ডিজিটাল ডেন্টিস্ট্রি আওতাধীন আমরা এখন ইমপ্ল্যান্ট ডেন্টিস্ট্রি চালু করেছি, হয়ে গেছে অলরেডি অনেক। এছাড়া অ্যাওয়ারনেস সম্পর্কে মানুষ এখন ইমপ্ল্যান্ট করা, তারপরে আপনার মাড়ির যত্নে, দাঁতের যত্নে আমাদের স্কেলিং, সবাই অ্যাওয়ারনেস কিন্তু অনেক। এখন সাধারণ মানুষও কিন্তু 3 মাস পর পর স্কেলিংয়ে আসে। এখন আমি দেখি আমার চেঞ্জ আসতেছে। আর যেটা হলো, আমরা এই যে হেলথ প্রোগ্রামগুলোর কথা বললাম, তারপরে আমরা মাস লেভেলে ইভেন এই যে আপনার সাথে আমি কথা বলছি, এই যে অনেক এর মধ্যেও মানুষের একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। নিউজ পেপারগুলোতে, বুলেটিনে, সব কিছুতে আমরা এই সম্পর্কে তথ্য দেওয়া, যে কিভাবে ডেন্টিস্ট্রি মানুষের কাছে সহজভাবে পৌঁছানো এবং অ্যাওয়ারনেস তৈরি করা, এগুলো
বর্তমানে আছে, এবং বর্তমান সরকারেরও এই সম্পর্কে একটা পদক্ষেপ আছে বিশেষ, যে কিভাবে মুখ গহ্বরের চিকিৎসা এবং সাধারণ মানুষের গ্রামে গঞ্জে, যেহেতু আমাদের গ্রাম নির্ভর আমরা দেশ, রুট লেভেলে কিন্তু অনেক ধরনের অপচিকিৎসাও দেখতে পাই, যে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কিন্তু একটা শ্রেণী তারা বিভিন্ন ধরনের ম্যালট্রিটমেন্ট করে থাকে, যারা আসলে আর ডেন্টাল সার্জন না, বিভিন্ন ধরনের হাতুড়ে যারা প্র্যাকটিস করছে তারা কিন্তু এই ধরনের প্র্যাকটিসগুলো চালিয়ে যাচ্ছে। আমি বলবো না যে এটা পুরোপুরি আমরা বন্ধ করতে পেরেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আগের চেয়ে অবস্থান কিন্তু অনেক ভালো। এবং এখন যে আমাদের হাতুড়ে ডাক্তারদের প্রতাপ, এবং এটা সরকারও এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এবং বর্তমান যে ডেন্টাল সোসাইটি আছে ওনারাও ব্যবস্থা নিয়েছেন, এবং এটা আসলে নির্মূল হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। আচ্ছা, খাদ্যাভ্যাসের কথা আমি শুরুতেই বলছিলাম যে আসলে যে কোনো রোগের প্রিভেনশনের মূলে থাকে যে আমরা আসলে ডেইলি কি নিচ্ছি, কি খাচ্ছি, আমাদের ডেইলি ডায়েটারি হ্যাবিটটা কীরকম। তো আমাদের দাঁত এবং মাড়ির জন্য কোন খাবারগুলো আমাদের ডেইলি লাইফে থাকা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই আমরা মিষ্টি জাতীয় খাবারটা আমরা আসলে অ্যাভয়েড করি, বা অথবা ইন বিটুইন মিল নিব। আমরা ব্রাশিং টেকনিকটা শেখানো স্কুল লেভেল থেকে, এবং ওই যে বললাম না হেলথ ক্যাম্পিং চেকআপের মাধ্যমে সেটা ব্রাশ টেকনিকটা, এবং কিভাবে আমরা ফ্লোরাইড জাতীয় টুথপেস্ট ইউজ করা, মাউথওয়াশ ইউজ করা, প্রেগনেন্সিতে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা, ডেন্টিস্টকে রেগুলার চেকআপে থাকা, এইসব জিনিসে, এবং বিভিন্ন রকম পত্রিকায়, এই যে টেলিভিশনে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, এটাই ইনশাল্লাহ আমাদের দেশকে ভালোর দিকেই নিয়ে যাবে, এই অ্যাওয়ারনেসের দিকে। ম্যাডাম, আমরা একটি ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। প্রিয় দর্শক, আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি আসলেই সুস্থ থাকুন অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা দাঁতের যত্ন বিষয়ে কথা বলছি, এবং এর পাশাপাশি খাদ্যাভ্যাসের কি ভূমিকা আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং ডেন্টিস্ট্রিতে আসলে এখন কি কি ধরনের আধুনিক চিকিৎসা দেওয়া হয় এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আলোচনা হচ্ছে। ওদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ফারহানা চৌধুরী, অধ্যক্ষ বাংলাদেশ ডেন্টাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। ম্যাডাম, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাডাম, আপনার সাথে খুব ইন্টারেস্টিং বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, যে আপনি বলছিলেন যে আসলে কি কি আধুনিক চিকিৎসা আপনারা দেন, এবং আসলে মেডিকেল কলেজগুলো কি রোল আছে। তো এই যে বাংলাদেশের একটা 18 কোটি জনগণের একটা দেশ, ভীষণ ডেন্সলি পপুলেটেড, তো যেই ওয়ার্কফোর্স আমাদের আছে, যেই ডেন্টাল সার্জন আছে, তারা কি এই বিশাল জনগোষ্ঠীকে চিকিৎসা দিতে কি আসলে কতটুকু তারা এখানে প্রতুল ভূমিকা পালন করে, এবং পাশাপাশি মেডিকেল কলেজগুলোর ভূমিকা কি হতে পারে? ধন্যবাদ। আসলে আর্লি ডিটেকশন অফ ডেন্টাল ডিজিজ অ্যাকচুয়ালি, তারপরে হেলথ স্ক্রিনিং বলেন, কমিউনিটি বেজে আমাদের যে প্রোগ্রামগুলো থাকে, এইসব শুরু কিন্তু স্টুডেন্ট লেভেল থেকে, এবং আমাদের ডেন্টাল পাবলিক হেলথ একটা সাবজেক্ট এখন আছে অনেক দিন ধরেই, সেখানে রিসার্চ করা এবং সেটার ফিল্ড ক্যাম্প করা, সব কিছু মিলেই কিন্তু আমাদের এই ডেন্টাল কলেজগুলোর স্টুডেন্টদেরও একটা বিশাল ভূমিকা আছে এই অ্যাওয়ারনেস তৈরি করা মানুষের মধ্যে। অর্থাৎ প্রিভেনশন লেভেলে স্টুডেন্টরা এখানে একটা ভীষণ একটা কার্যকরী রোল প্লে করছে। অবশ্যই, এবং তারা যে রেগুলার ফ্রি ডেন্টাল হেলথ চেকআপ যে করা হয়, সেখানেও কিন্তু স্টুডেন্টদের ইনভলভমেন্ট থাকে, এবং ওদের গাইডেন্স, টিচারদের গাইডেন্সে ওরা এই জিনিসগুলো করে থাকে, এবং এতেও অবশ্যই আমি মনে করি যে একটা অ্যাওয়ারনেস তো তৈরি হয়ই। ডেন্টিস্ট্রি একটা হাইলি টেকনিক্যাল একটা স্কিল, যে প্রতিনিয়ত অ্যাডভান্সমেন্ট এখানে আছে বিশ্বের সাথে তাল মিলিয়ে। আমরা দেখি যে অনেক প্রবাসী আছেন যারা কিনা বাংলাদেশে যখন আসেন তখন কিন্তু তারা তাদের ডেন্টাল ট্রিটমেন্টটা করিয়ে নিয়ে যান, কারণ বিদেশে এতটাই এক্সপেন্সিভ। তো এখনো বাংলাদেশের মানুষেরও কিন্তু একটা কথা তারা বলে থাকে যে বাংলাদেশেও ডেন্টাল চিকিৎসা অনেক বেশি এক্সপেন্সিভ, এরকম একটা কথা প্রচলিত আছে। তো আসলে কেন এই যে একটা এক্সপেন্স, এই কথাটা কেন আসছে? এই কথাটা অ্যাকচুয়ালি আপনি যখন একটা উন্নত মানের প্রোডাক্ট দিতে মানে দেওয়ার ইচ্ছা পোষণ করবেন, এটা যে কোনো ফিলিং ম্যাটেরিয়াল বলেন, রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালের কথা বলছি, ইভেন আমরা যে ক্রাউন ব্রিজ করি, আমাদের মেটাল সিরামিক পোর্সিলিন, এই বিভিন্ন জিরকোনিয়া এখন বের হয়েছে, এগুলার কিন্তু ভ্যারিয়েশন আছে
আপনারা ম্যাটেরিয়াল অনুযায়ী, তাদের অ্যাডভান্সমেন্ট অনুযায়ী, তাদের সেরকম কোয়ালিটি অনুযায়ী দামও কিন্তু সেরকম ভ্যারি করে। তো সেই হিসাবে আমাদের অপশন কিন্তু থাকে যে আপনি কোনটা চুজ করবেন বা কী ধরনের এক্সপেন্স আপনি বিয়ার করতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হয়। তারপরে এখন ডিজিটাল ডেন্টিস্ট্রির মধ্যে আমরা 3 ডাইমেনশনাল যে স্ট্রাকচার, আমরা আরভিজির কথা বলবো, সিবিসিটির কথা বলবো, এগুলো তো একটু এক্সপেন্সিভ হবেই। আমরা নর্মাল যে ওপিজি থেকে সিবিসিটির থেকে আমরা 3 ডাইমেনশনাল পিকচারটা পাচ্ছি, সেটার অ্যাডভান্সমেন্টে আমরা আরও মাইনিউট লেভেলে আমাদের যে মিস ক্যানেল থাকে, বিভিন্ন রকম দাঁতের ভিতরের যে স্ট্রাকচারাল যে অ্যানোমালিসগুলো থাকে, সেটা তো আমরা ওপিজির মধ্যে দেখা সম্ভব না। সেই সিবিসিটি করতে গেলে তো আপনাকে ওই খরচটা একটু বাড়েই। অর্থাৎ ডেন্টাল প্র্যাকটিসটা যদি একদম যত অ্যাডভান্স লেভেলে করতে চাওয়া হবে, সেটার এক্সপেন্সটা তত বেড়ে যাবে স্বাভাবিকভাবেই। জি, বেড়ে যাচ্ছে। এবং সেটাও আমি মনে করি তাও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশ এখনো আমি মনে করি এই ক্ষেত্রে সহনশীল একটা ভূমিকা প্রাইসের ক্ষেত্রে পালন করে, আমি মনে করি। আপনি আর্লি ডিটেকশনের কথা বারবার বলছিলেন যে শুরুতে আসলে সমস্যাটা নিশ্চয়ই এতটা তীব্র থাকে না, তখন যদি সেটাকে অ্যাড্রেস করা যায়, তিনি যদি একজন ডেন্টাল সার্জনের শরণাপন্ন হন, সেক্ষেত্রে নিশ্চয়ই ট্রিটমেন্ট কস্টটা অনেকখানি কমে আসে। এক্স্যাক্টলি। আমাদের দাঁতের যে লেয়ারগুলা থাকে, সবচেয়ে বাইরের লেয়ার এনামেল, তারপরে ডেন্টিন, তারপরে পাল্পের মধ্যেই কিন্তু দাঁতের মজ্জাটা থাকে। আমরা যদি এনামেলের অবস্থায় আর্লি ডিটেকশন করে আগেই যদি আমরা দাঁতের যখন আমরা ডিসকালারেশনটা শুরু হয় তখনই যদি আমরা ট্রিটমেন্টটা করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ওই রুট ক্যানেল পর্যন্ত যাওয়া লাগে না। মজ্জাতে গেলেই তো আমাদের রুট ক্যানেল, তখন খরচ বেশি, ব্যয়ও বেশি, সময়ও বেশি, সবকিছু। সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টেরও একটা ভূমিকা থাকে, তারও সচেতনতার একটা ভূমিকা থাকে। সে যখনই দেখবে যে দাঁতটা ডিসকালারেশন হচ্ছে, তখনই সে যদি তার নিকটস্থ ডেন্টিস্টদের শরণাপন্ন হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার এক্সপেন্সটা কিন্তু এত বাড়ে না এবং কষ্টও কমে যায়। আচ্ছা, আমাদের দেশে এবং আমাদের সাবকন্টিনেন্টের কথা যদি চিন্তা করি, যে পান, জর্দা সহ বিভিন্ন ধরনের তামাক জাতীয় যে দ্রব্যগুলো আছে সেগুলো ব্যবহার করার একটা প্রবণতা আছে, তো এগুলো আসলে আমাদের ওরাল হেলথের উপরে কি ধরনের প্রভাব ফেলে? অবশ্যই আমি মনে করি ওরাল ক্যান্সারের একটা অন্যতম কারণ এসব এই ধরনের জিনিসপত্র, পান, জর্দা, যে যারা ইউজ করে, গুল এবং নন স্মোক যেই টোবাকো যেটা আছে, নন স্মোকিং ফর্মে যে টোবাকো আছে, সেটা ওরাল হেলথে কি ধরনের? অবশ্যই এই সব কিছুই আমাদের ওই ইনফ্ল্যামেশনটা বাড়িয়ে দেয়, মাড়ির প্রদাহ বাড়িয়ে দেয়, ইনফ্ল্যামেটরি মেডিয়েটরগুলোও রিলিজ তখন খুব এনহ্যান্স হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের ওই যেটা বলবো আমি, যে ইনফ্ল্যামেশন থেকেই মাড়ির প্রদাহ, সেখান থেকে দাঁতের প্রদাহ, অনেকগুলা রুট আছে যে দাঁতের ভিতরে, যেটা বাইরে ইন্টার কমিউনিকেশন বিটুইন দ্য এক্সটেরিয়র টু ইন্টেরিয়র হয়। তো সেই ক্ষেত্রে বাইরের থেকেও, মাড়ির থেকেও কিন্তু দাঁতের ভিতরে প্রদাহ চলে যায়, কিন্তু আমাদের নার্ভটা ড্যামেজ হয়ে কিন্তু আমাদের ডিজিজগুলো ডেভেলপ হয়। শুধু ক্যারিজ থেকে যে হবে তা কিন্তু না। আমাদের যে দাঁতের বিভিন্ন কমিউনিকেশন রয়েছে এক্সটেরিয়রের সাথে, যেমন আমাদের দাঁতের ভিতরের একটা ফোরামেন আছে, এপিক্যাল ফোরামেন, ল্যাটারাল অ্যাক্সেসরি অনেকগুলা ক্যানেল থাকে, যেটা মেইন ক্যানেল থেকে ব্রাঞ্চেসগুলো থাকে, ডেন্টাল টিউবিউলস থাকে। তো এইগুলা কিন্তু এক্সটেরিয়রের সাথে ইন্টেরিয়রের কমিউনিকেশন করে। তো ক্যারিজই শুধুমাত্র যে আমি বলবো দন্তক্ষয়ই যে শুধুমাত্র দাঁতের প্রদাহের কারণ, তা কিন্তু না। যেটা বাইরের থেকেও বিভিন্ন রকম, এই যে আমরা যে আপনি যেগুলো বললেন যে অভ্যাসগুলো আমাদের, সেই অভ্যাস থেকেও, মাড়ির প্রদাহ থেকেও কিন্তু আমাদের দাঁতের ভিতরে ইনফ্ল্যামেশন এক্সপ্রেড করতে পারে। আচ্ছা, দাঁতের যত্নের কথা যখন আসে, আসলে দাঁতের যত্নটা কখন শুরু হবে? একটা শিশু যখন গর্ভাবস্থায় মায়ের পেটে থাকে, সেই তখন থেকেই কি যত্নটা শুরু হবে? অবশ্যই। তার সন্তানের সাথে মায়ের যে কমিউনিকেশন তো গর্ভাবস্থায় শুরু হয়। সেই ক্ষেত্রে মায়ের যদি ওরাল হেলথ ভালো থাকে, অবশ্যই তার সন্তানও সেই সুবিধা পায়। এবং আমরা জানি যে গর্ভাবস্থার 6 সপ্তাহ থেকে বাচ্চার দাঁতের গঠন শুরু হয়। জি, সেই ক্ষেত্রে আমরা ওই যে অনেক রকম মেডিসিনও আছে, যে টেট্রাসাইক্লিন গ্রুপের যে বলি আমরা, যে যদি সে গর্ভাবস্থায় নেয়, সেই ক্ষেত্রেও তার ডিসকালারেশন হয়ে যেতে পারে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তারপরে।
তো সেই ক্ষেত্রেও তাদের একটা সচেতনতার দরকার আছে। মা কি খাচ্ছেন তার কি প্রতিদিনের যে ধরনের ওষুধ, ডায়েটারি কি ধরনের হ্যাবিট, ওষুধ কি সে ধরনের খেতে ওষুধ পারবে, নিচ্ছেন, মেডিসিনও কি ধরনের খেতে পারবে, কি ধরনের খেতে সেটাও সে পারবেন। বুঝে শুনে ডক্টরের পরামর্শ অনুযায়ী তাকে খাওয়া উচিত আমি মনে করি। আমরা ছোট বাচ্চাদের কথা যদি একটু নিয়ে আসি, কারণ আমাদের দেশে অনেক বাচ্চাদের আমরা দেখি যে সামনের দাঁতগুলোতে ক্যারিজ হয়ে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে, এবং তখন বাবা মায়েরা কমপ্লেন করেন যে বাচ্চাটা হয়তো কোনো কিছু চিবিয়ে খেতে অনীহা প্রকাশ করে, দিন দিন বাচ্চাটার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। তো এটি আসলে কেন হয়ে থাকে? র্যাম্পেন্ট ক্যারিজ একটা কথা আছে যে সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলা যখন এই স্প্রেড করে তখন তো সেটা স্প্রেডিং হইতেই থাকে যদি সেটা প্রিভেনশন না করি আমরা। সেই ক্ষেত্রে আমি বলবো বাচ্চাদেরকে নরম যে কোনো একটা কাপড় দিয়ে মা যদি নিয়মিতভাবে দিনে অন্তত দুবার দাঁতটা পরিষ্কার করে দেন খাওয়ার পরে, বটল ফিডিং যদি করে থাকে তারপরে, সেই ক্ষেত্রে আমি মনে করব যে সেটা অবশ্যই উপকারী আসবে এবং এই ধরনের প্রথাও কম হবে। আমরা জানি যে নার্সিং বোতল ক্যারিজও বাচ্চাদের হয়ে থাকে, যে অনেক বাচ্চাদের অভ্যাস থাকে যে সারা রাত ধরে তারা বোতল থেকে তারা দুধটা খাচ্ছে, দুধটা অনেকটা সময় ধরে মুখে অ্যাকুমুলেট হয়ে থাকছে। তো সেই বাচ্চাদের জন্য আপনার কি পরামর্শ? সেই বাচ্চাদের ক্ষেত্রেও মাকে বলবো যে আপনারা একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে তাকে তার দাঁত মাড়ি সব পরিষ্কার করে দিবেন এবং সেটা নিয়মিতভাবে করবেন সেটা, এবং তাকে ফ্লোরাইড জাতীয় টুথপেস্ট ইউজ করে তাকে ব্রাশ করাতে অভ্যাস করা বা সফট ব্রিসেল ইউজ করে বাচ্চাকে সেটা হ্যাবিচুয়েটেড করা, সেটা মায়েরই দায়িত্ব। প্রথম দাঁতটা মুখে যখন থেকে আসে, যে একটা দাঁত আছে বাচ্চার, সেখান থেকেই দাঁতের যত্নটা তাকে মাকে নিয়মিত খেয়াল রাখতে হবে। খেয়াল যদি রাখে আমি মনে করি এটা অধিকাংশে নির্মূল করা সম্ভব। আচ্ছা ম্যাডাম, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আসলে এই যে আজকে আপনার সাথে আলোচনা হলো যে মানুষের আসলে এখনো অ্যাওয়ারনেসের জায়গাগুলোতে তারা কোথায় পিছিয়ে আছে এবং ওভারঅল ডেন্টিস্ট্রি নিয়ে কথা হলো, খুবই উপকারী আলোচনা। আমার মনে হয় যে দর্শকরা যারা আছেন তারা উপকৃত হচ্ছে। না, শেষ করবার আগে দর্শকদের জন্য আপনি আসলে কি বলতে চান? দর্শকদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, সুস্থ মাড়ি সুস্থ দাঁত, সুস্থ দাঁত সুন্দর হাসি। আপনারা দাঁতের যত্ন নেওয়ার আগে মাড়ির যত্ন নেন এবং প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার নিকটস্থ যে কোনো দন্ত চিকিৎসকের শরণাপন্ন হন। এবং দাঁত যে একটা আপনাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটা সম্পর্কে আপনারা সবাই সচেতনতা হয়েছেন আগের চেয়ে আলহামদুলিল্লাহ। আমাদের দেশে আরও যেন ওনারা এই বিষয়টি খেয়াল করেন এবং নিয়মিতভাবে দাঁতের পরিচর্যায় একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলেন, এবং যখনই আপনি দাঁতে কোনো ডিসকালারেশন দেখবেন সাথে সাথেই আপনি নিকটস্থ দন্ত চিকিৎসকের শরণাপন্ন হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম দাঁতের চিকিৎসা বিষয়ে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদেরকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।